বেহাদ বিপ্লব ১৯৭১ নামে একটা বই ছাপা হয়েছিল ২০০৭ সালে। আহমদ ছফা মহাফেজ খানা এক বলে, যেটা সম্পাদনা করছিলেন হচ্ছে সলিমুল্লাহ খান। তো এইটা নিয়ে কথা বলার একটা কারণ তো হইতেছে যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে একটা কথা উঠতেছে যে বিপ্লব বেহাত হয়ে গেল, বেহাত বিপ্লব হয়ে যাচ্ছে, এবং হইতেছে যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ বেহাত হয়ে গেছিল। তো এই ধরনের একটা আলাপ যে উঠতেছে, এটা রেফারেন্স হইতেছে আসলে এই বইটা আর কি। তো সুতরাং টার্ম হিসাবে এটা একটা জনপ্রিয় হয়ে উঠছে। তো এই টার্মটা বা ওই হিস্ট্রিটার জায়গাটাকে একটু রিভিউ করে রাখলে তো ভালো। এই রকমের একটা জায়গা থেকে এটা নিয়ে কথা বলতে চাওয়া আর কি। আর একটা সেকেন্ড জিনিস হইতেছে যে আসলে এতদিন যেটা ছিল বাংলাদেশে নয় বাকশালের শাসনে, সেটা তো ছিল হচ্ছে যে এক ধরনের মুক্তিযুদ্ধের চেতনা, এইটা বেচা বিক্রি হইতো খুব। তো এইটার এগেনস্টে আমার ধারণা আরেকটা ধোঁয়া উঠতে পারে, সেটা হইতেছে যে মানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তৈরি করতে হবে। তো মানে যেভাবেই হোক, এই দুইটা জিনিস তো আসলে এক ধরনের রিলিভেন্ট হয়ে ছিল এবং আরও রিলিভেন্ট হয়ে থাকবে মুক্তিযুদ্ধের বিষয়ে আলাপগুলা। তো ওইটাতেও একটা ইন্টারভেন করার একটু ইচ্ছা আছে। মানে আমি যে কথাগুলি বিচ্ছিন্নভাবে বলছি, এখানেও আরেকটু এই বইয়ের রেফারেন্স একটু বইলা রাখা, এটা একটা ঘটনা। আর থার্ড জিনিস হইতেছে যে আসলে আহমদ ছফা তো মানে এমনিতেও জনপ্রিয় ছিলেন, মানে একটা গোষ্ঠীর মধ্যে ছিলেন। এখন ইয়াং রাইটারদের মধ্যেও ওনার একটা প্রভাব আছে। তো ওনার যে চিন্তা ভাবনাগুলি, সেগুলি নিয়ে তো আসলে এনগেজ হওয়া উচিত। এবং সলিমুল্লাহ খান তো আসলে খুবই ভালো বক্তা, ওনার কথাবার্তার একটা এফেক্ট আছে। ওনার বই নিয়ে আমি বলছি এর আগে, তার বেসিসে তো আরও কিছু কথা বলতে পারলে ভালো। তো বইটা নিয়ে আসলে মেইনলি কথা বলতেছি তিনটা কারণে। একটা হচ্ছে বেহাদ বিপ্লব টার্মটা, এইটাকে নিয়ে কথা বলা, মুক্তিযুদ্ধ ব্যাপারটা কীরকম সেটা নিয়ে কথা বলা, এবং হইতেছে আহমদ ছফা সলিমুল্লাহ খানের মুক্তিযুদ্ধ নিয়ে কি চিন্তা ছিল সেটাকে একটু এনকাউন্টার করা। তো বইটা ছাপা হয়েছিল ২০০৭ সালে। হ্যাঁ, আমি তখনই বা তার কিছুদিন পরেই বইটা কিনছিলাম, বইটা পড়ছিলামও তখন। তো এখন যেহেতু কথা বলবো, এই জন্য আসলে ২-৩ দিন একটু নাড়াচাড়া করছে আর কি। আমি যে আগে কিভাবে পড়ছিলাম সেই জিনিসটাকে আবার একটু নতুন করে দেখছি। এই বইটার মধ্যে হচ্ছে আসলে ৭টা লেখা আছে। এর মধ্যে একটা লেখা হচ্ছে নূর মোহাম্মদের, একটা লেখা হচ্ছে সৈয়দ আবুল মকসুদের, আর ২টা লেখা হচ্ছে আহমদ ছফার, এবং ৩টা লেখা হচ্ছে সলিমুল্লাহ খানের। তো আসলে নূর মোহাম্মদের লেখাটা এবং সৈয়দ আবুল মকসুদের লেখাটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার মতো নাই। মানে ওইটা আসলে খুব একটা ইন্ট্রিগাল পার্টও আমার কাছে মনে হয় নাই। তো নূর মোহাম্মদের লেখাটাতে আসলে মেইন ঘটনাটা হইতেছে যে মানে ওখানে আসলে কমিউনিস্টদের ওই সময়ের কী সব কর্মকাণ্ড ছিল, ওনারা কি কাজকর্ম করতেছিলেন, সেইটার একটা বর্ণনা সেখানে আছে। হ্যাঁ, এবং এইটা আসলে ভূমিকাতে এক ধরনের দাবি করা হয়েছে যে কমিউনিস্টরাও আসলে, যে চীনাপন্থী কমিউনিস্টরা, ওনারাও আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, এরকম একটা দাবির আসলে মানে কি বলবো যে প্রমাণ হিসাবে নূর মোহাম্মদের লেখাটা রাখা হয়েছে। তো উনি আসলে খুব বড় প্রমাণ যে রাখছেন তা না। যশোরে হচ্ছে ৩-৪ জন লোক ছিলেন যারা হচ্ছে এই বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন। ওনারা হচ্ছে তখন বাংলাদেশে থেকেও যুদ্ধ করা যায় কিনা এটার কথা ভাবছিলেন। এইটাই হচ্ছে এইটার কথা। এটা আসলে একটা স্মৃতিকথার মতো ব্যাপার। মানে এখানে খুব প্রমাণ করার মতো কিছু নাই। প্রমাণ করার মতো যেটা আছে হচ্ছে যে ৩ জন ওনাদের দলের ৩ জন হচ্ছে রাজাকারদের হাতে মারা গেছিলেন। সে যে একটা অংশকে গুরুত্বপূর্ণ করে তোলার বরং এখানে একটা চেষ্টা আছে আর কি। এই চেষ্টাটা খুব ভালো কিছু না আর কি। মানে এখানে কমিউনিস্টদের অনেক আছে, কন্ট্রিবিউশন আছে, সেই জায়গাটাকেই যেন প্রমাণ করতে চাইতেছেন। তো এটা আসলে মুক্তিযুদ্ধের আলাপে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা না, খুব ছোট্ট একটা জায়গা, এবং এই ছোট্ট একটা জায়গাটাকেও ওনারা ইম্পর্টেন্ট করে তুলতে চাইছেন, সেটা আমার কাছে মনে হয়েছে এই যে নূর মোহাম্মদের বইটার মানে লেখাটার ইনক্লুশনের ভিতর দিয়ে। তো এখানে দুইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। মানে এটা আরও অন্য আলাপের মধ্যেও আছে। একটা ১৪১ নম্বর পেজে, সেখানে উনি বলতেছিলেন, আমি লাইনটা পড়ি তাইলে হয়তো আরও ভালোভাবে বলা যাবে আর কি জায়গাটা।
সেটা হচ্ছে 140 নাম্বার পেজে। হ্যাঁ, এখানে একটা বলা আছে এরকম যে তখন পর্যন্ত পূর্ব পাকিস্তানের অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে সরাসরি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেয়নি। স্বভাবতই পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার কর্মকৌশলী কেন্দ্রীয় কাজ হিসাবে চিহ্নিত হয়। মানে ওনারা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করবেন, মানে সশস্ত্র সংগ্রাম করবেন, এটা ওনারা ডিসাইড করছিলেন। কিন্তু আপনি এটা সারপ্রাইজিংলি আপনি দেখবেন যে ইন্ডিয়াতে কিন্তু মানে বিফোর নকশাল কোনো কমিউনিস্টরা কিন্তু এই কাজ করে নাই। এবং এরকমের অনেক ডকুমেন্টসও আছে যে ওনারা কিন্তু 1952-53 সাল পর্যন্ত ওনারা কিন্তু ওই ইন্ডিয়াতেই রিপোর্ট করতেন। মানে বাংলাদেশে আলাদা কোনো পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কিন্তু তৈরি হয় নাই। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি, যে ওনারা পাকিস্তান ইন্ডিয়ার রাষ্ট্র হিসাবে ইন্ডিয়াকে মাইনে নিতে পারলেও রাষ্ট্র হিসাবে কিন্তু পাকিস্তানকে ওনারা মানতে পারেন নাই বা মানতে রাজি ছিলেন না। এইটার একটা লিগাসি আছে। হ্যাঁ, এখনো যে ঘটনাগুলি ঘটে, এই লিগাসির কথাটা মনে হয় মনে রাখতে পারলে ভালো। আরেকটা জিনিস হইতেছে যে কমিউনিস্ট মানে হিন্দু, নাস্তিক, এরকমের একটা প্রোপাগান্ডা আছে। এই প্রোপাগান্ডার মধ্যে যে ট্রুথ আছে কি নাই সেটা নিয়ে কিন্তু আসলে কখনো কথা হয় না। কিন্তু এখানে ওনার একটা স্টেটমেন্ট আমি বলবো যে চলে আসছে। হ্যাঁ, সেটা আসছে হচ্ছে 145 নাম্বার পেজে। উনি বলতেছিলেন যে 1960-এর দশক হলো সেই বিশেষ সময় যখন পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমান পরিবার থেকে অসংখ্য শিক্ষিত তরুণ তরুণী কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়। তো মানে মুসলমানরা হচ্ছে তখন কমিউনিস্ট হইতে শুরু করছে। তো এর আন্ডারলাইন মিনিংটা হচ্ছে এর আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা কমই ছিল, হিন্দুরাই কমিউনিস্ট পার্টি করতো। তো এটার যে একটা হিস্ট্রিক্যাল এভিডেন্স, এটা মনে রাখতে পারলে ভালো আর কি, যে 60-এর দশকে আইসা হচ্ছে মুসলমানরা কমিউনিস্ট হইতে শুরু করেন আর কি। তো ওনাদের মানে পার্টির মধ্যে ধর্মীয় ব্যাপারগুলি কীরকম ছিল সেটা নিয়ে আসলে কথাবার্তা থাকলে আরও ভালো হইতো আর কি। কিন্তু এই দুইটাই আমার কাছে মনে হয়েছে যে খুব লেখাটাও খুব আলগা রকমভাবে রিলেটেড, মানে নন রিলেটেড তা না। বা আরেকটা হচ্ছে যে এখানে আসলে ব্যক্তিগত স্মৃতিকথার বাইরে তেমন কিছু নাই। তবে আরেকটা বাজে জিনিস হইতেছে যে এই যে ইয়েটা আমি বলবো যে সৈয়দ আবুল মকসুদের হচ্ছে যে লেখাটা আর কি, এটা তো খুবই বাজে একটা লেখা। মানে আমি একদম খুব স্ট্রেটই বলতে পারি এটা, মানে এইটা এখন যদি কেউ পড়েন তাইলে খুবই লজ্জা পাওয়ার কথা। আমি জানি না সলিমুল্লাহ খান এই লেখাটাকে এখন ইনডোর্স করবেন কিনা আর কি। কারণ এই লেখাটা হইতেছে পুরাপুরিভাবে একটা মুসলিম হেট্রেটের জায়গা থেকে লেখা। হ্যাঁ, এটা শুধু বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকে লেখা না। মানে এই লেখাটার কি বলবো যে পরতে পরতে হচ্ছে এইসব মানে বাণী, মানে কোনটা রেখা কোনটা বলবো না হইলেও আপনি এই লেখা থেকে অন্তত মানে কি বলবো 15-20টা এক্সাম্পল দেওয়া সম্ভব যেখানে উনি হচ্ছে সরাসরি মুসলমানদেরকে হেট্রেটের জায়গাটাকে উনি আপহোল্ড করতেছেন। যেমন একটা কথা আছে হচ্ছে 158 নাম্বার পেজে, উনি হচ্ছে যে আবু জাফর শামসুদ্দিনের স্মৃতি কথা নিয়ে বইটা বলতেছেন। আত্মস্মৃতি নামের একটা বই আছে, ওই বইটা আমিও পড়ছি। হ্যাঁ, তো ওইটা উনি এক্সপ্লেন করতেছেন এইভাবে যে একজন গড়পড়তা বাঙালি মুসলমানের পক্ষে যতটা মুক্ত মনের অধিকারী হওয়া সম্ভব, মানে বাঙালি মুসলমান হিসাবে তো আপনি তো মুক্ত মনা হইতে পারবেন না, যে যতটুকু হওয়া সম্ভব এই আবু জাফর শামসুদ্দিন হচ্ছে ততটা ছিলেন। তো এইটা কি প্রশংসা, মানে এই প্রশংসা নেওয়া কতটা ঠিক হবে আল্লাহ মালুম আর কি। মানে এইটা একটা ঘটনা, মানে এগুলি তো মানে অভাব নাই আর কি। তারপরে হচ্ছে যে এক জায়গায় আছে যে কংগ্রেসের হিন্দু নেতাদের মৌখিক বিরোধিতা ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন চূড়ান্ত সাফল্য অর্জন করলো। মানে হিন্দু নেতারা তো মৌখিক বিরোধিতা করেন নাই, ওনারা হচ্ছে পার্লামেন্টে ভোট দিছিলেন যে ওনারা একক মানে বাংলাদেশ রাখতে চান না, মানে একটা যুক্ত বাংলাদেশ রাখার পক্ষে হিন্দু কংগ্রেসের নেতারা ভোট দেন নাই। এবং এটার যে হিস্ট্রি আছে, ওই যে যারা শেষ পর্যন্ত চেষ্টা করতেছিলেন আবুল হাসিম সহ মানে কলকাতার বাঙালি কংগ্রেসের ওনারা তো আসলে মানে দিল্লির কংগ্রেসের কাছ থেকে কোনো হেল্পই পান নাই, এবং ওনাদেরকে স্পষ্টভাবে জানাই দেওয়া হয়েছিল যে এটার বিরুদ্ধে যাইতে হবে। তো সুতরাং এখানে মৌখিক বিরোধিতার কিছু ছিল না।
মুসলিম লীগও যে ঘটনাটা মুসলিম লীগও চাচ্ছিল, কলকাতা ছাড়তে চাচ্ছিল না। ওরা পূর্ববঙ্গ চাচ্ছিল, কিন্তু ওরা চাচ্ছিল যে কলকাতাও থাকতে হবে, কারণ সব বেসটা হচ্ছে কলকাতাতে। তো সুতরাং এটাকে এইভাবে বলাটা মানে এইগুলা হইতেছে, আমি বলি যে হচ্ছে ইন্টেলেকচুয়াল ক্রাইম। হ্যাঁ, মানে আপনি ফ্যাক্টগুলিকে এমনভাবে বলবেন যাতে করে মনে হয় যে এটা একটু সত্যি না মনে হয়। তো এই জিনিসটা আহমদ ছফার মধ্যেও আছে, আসলে সলিমুল্লাহ খানের মধ্যেও আছে। তো আমার ধারণা এই বইটাতে অ্যাটলিস্ট আছে। তো আমার ধারণা এই কারণে ওনারা আসলে ওই সৈয়দ আব্দুল মকসুদের লেখাটা আসলে নিতে পারছেন আর কি। নাইলে এই চালাকিগুলি এখন এতটা স্পষ্ট, আমি জানি না যে আজকে থেকে 15-16 বছর আগে এত স্পষ্ট ছিল কিনা, কিন্তু তখনও তো আসলে ধারণা করা যেত আর কি। হ্যাঁ, মানে ধরেন আরেকটা 161 নম্বরে পেজে উনি বলতেছেন যে মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইসলাম সংক্রান্ত অনুষ্ঠান একটু বেশি যেন প্রচারিত হতো। মানে এই অভিযোগ ভাই আমি অ্যাটলিস্ট আর কারো মুখে শুনি নাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কেন মানে হচ্ছে ইসলামীয় অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এটাকে উনি আসলে চোখে দেখছেন আর কি, মানে কি বলবো যে খারাপ চোখে দেখছেন। মানে এইগুলা তো উদাহরণ দিতে গেলে তো বহুত হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওই যে এক জায়গায় বলছেন 164 নম্বর পেজে যে প্রাচীন এক সভ্য দেশকে ইসলামপন্থী শাসকেরা মধ্যযুগীয় রাষ্ট্রে পরিণত করেছেন। মানে ওই যে বাংলাদেশে যে মুসলিম শাসনটা ছিল সেই সময়ের, সেটাকে মধ্যযুগীয় বলতেছেন। মধ্যযুগীয় কেন? কারণ হচ্ছে এর আগে খুব সভ্য জাতি ছিল এবং ইসলামী শাসকরা এসে এটাকে মধ্যযুগে পরিণত করছে। দেখেন হিস্ট্রির মানে কি অবস্থা আর কি। মানে এরপরে তো আসলে মানে আমি আরো উদাহরণ না দিই আর কি। মানে আমার ধারণা এই যে সৈয়দ আবুল মকসুদের এই লেখাটা, মানে আমার ধারণা ওনারা যদি কোনো সেকেন্ড এডিশন করেন এইটা রাখাটা আসলে ঠিক হবে না। ওনার হচ্ছে ওই আবু জাফর শামসুদ্দিন স্মৃতি বক্তৃতা ছিল 2023-এ, তো উনি প্রথম শুধু আবু জাফর শামসুদ্দিনের নামটাই বলছেন, বাকিটা উনি হচ্ছে বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ এই শিরোনামে উনি ভাষণটা দিছিলেন আর কি। তো উনি এইখানে একটা আজীব একটা মানে কি বলবো বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা হাজির করছেন। আমার ধারণা এটার কারণে হয়তো এটা ইনক্লুড হইছে এখানে। তো উনি বলতেছিলেন বাঙালি জাতীয়তাবাদটা জিনিসটা কি। এটা 160 নম্বর পেজ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ বাঙালি ইসলাম ধর্মাবলম্বী, তারা কষ্টে শিষ্টে, খেয়াল করেন কষ্টে শিষ্টে যেভাবেই হোক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কাঠামোতেই থাকতে চায়। সেই স্বাধীন স্বতন্ত্র থাকার আকাঙ্ক্ষাই তাদের জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদের নামই ছিল বাঙালি জাতীয়তাবাদ। মানে বাংলাদেশের মুসলমানরা যে আলাদা থাকতে চাইতেছে এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। মানে বাংলাদেশের মধ্যে তো আর অন্য কিছু নাই, আপনার কি বলবো যে চাকমা, মণিপুরি, সাঁওতাল এরা কেউ কিছু নাই, সব যা আছে সবই বাঙালি। এবং ওনারা হচ্ছে কষ্টে শিষ্টে বাংলাদেশে থাইকা যাইতে চান বইলা হইতেছে ওনারা বাঙালি জাতীয়তাবাদ। তো এইটা খুবই কি বলবো যে মানে বাজে একটা জিনিস হচ্ছে। মানে এই ধরনের জিনিসকে প্রমোট করাটা উচিত হয় নাই আর কি। যাই হোক, এইটা নিয়ে তো আসলে কথা বলতে গেলে অন্য প্রেক্ষিতে এই কথা চলা যাবে, কিন্তু ওনারা দুইজন আসলে আমি যেটা বলতেছিলাম যে ওনারা দুইজন আসলে দুজনের লেখাটা আসলে মেন লেখা না। মেন লেখা হইতেছে আসলে আহমেদ ছফার 2টা লেখা এবং হচ্ছে সলিমুল্লাহ খানের 3টা লেখা। তো ওই লেখাগুলি নিয়ে বরং আমি একটু বলি। তো আহমদ ছফার হচ্ছে 2টা লেখা আছে। একটা লেখা হচ্ছে 1993 সনের, আরেকটা হচ্ছে 1977 সনের। তো 1993 সনের যে লেখাটা, এই লেখাটা আসলে একটা কি বলবো যে একটা স্মৃতিকথা টাইপের ঘটনা। উনি ওখানে অনেক স্মৃতির কথা বলছেন আর কি। ওই লেখাটার নাম হচ্ছে 71 মহাসিন্দুর কল্লোল। হ্যাঁ, তো এইখানে আসলে ওই তো ওনারা কিভাবে কাজ করতেন, এখানে সাহিত্য সমাজ কীরকম ছিল সেটা নিয়ে উনি হইতেছে যে এক ধরনের স্মৃতিচারণ করছেন। তো ওনার এই স্মৃতিচারণটাও তো আসলে ইম্পর্টেন্ট, কারণ হইতেছে যে উনি তো অনেক মানুষের মধ্যে ছিলেন, অনেক লোকজনের মধ্যে ছিলেন যারা ওই সময় ঢাকায় হচ্ছে শিল্প সাহিত্য করতো, তাদের সবার সাথে ওনার যোগাযোগ ছিল। তো এইখানে আসলে 2-3টা সাইডলাইনের কথা বলা যায়। হ্যাঁ, 1 নম্বর জিনিস হইতেছে যে উনি আড্ডার কথাটা বলতেছিলেন। হ্যাঁ, বাংলাদেশে যে কিভাবে আসলে সাহিত্য সমাজটা তৈরি হয়েছে, আমার ধারণা ওই 50-60-এর দশকে গিয়ে সাহিত্য সমাজের জায়গাটা তৈরি হয়েছে। তো ওইটা নিয়ে উনি একটা কথা বলতেছিলেন, এটা 27 নম্বর পেজে আছে। হ্যাঁ, কথাটা এরকম,
যে বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশের সঙ্গে আড্ডা একটি অঙ্গাঙ্গী সম্পর্ক আড্ডার একটি অঙ্গাঙ্গী সম্পর্ক বর্তমান। আড্ডার সঙ্গে সম্পর্কহীন যে সাহিত্য সৃষ্টি হচ্ছে, এগুলিকে সাহিত্য না বলে গ্রন্থপণ্য বলাই সঙ্গত। মানে আমি যেটা ফিল করি ওনাদের আহমেদ ছফাদের সময় যেটা হয়েছে, এরপরে এখনো এরা বাংলাদেশে চালু আছে, যে আপনি যদি কোনো কবি সাহিত্যিক হইতে চান আপনাকে একটা আড্ডার মেম্বার হইতে হবে, আপনাকে একটা গ্রুপের সাহিত্য সমাজের একজন মেম্বার হইতে হবে, তা নাহলে আপনি আলাদাভাবে আসলে কোনো সাহিত্য করতে পারেন না। তো এইটা আসলে যতটা না ইয়ের ব্যাপার, মানে পজিটিভ ব্যাপার, তার চাইতে এখন এটা আসলে একটা নেগেটিভ ব্যাপারই হয়ে আছে। মানে ওই আড্ডার মধ্যে একটা জায়গা করে নিতে পারতে হবে, সেটা শুধুমাত্র আপনার লেখালেখির স্ট্রেংথের উপর ডিপেন্ড করে না, এটা পার্সোনাল কানেকশনগুলির উপর অনেক বেশি ডিপেন্ড করে। মানে আপনি পার্সোনালি কতটা এঙ্গেজ হইতে পারতেছেন, পার্সোনালি কতটা ওই দলের আপনি অন্তর্ভুক্ত হইতে পারছেন, সেটা হইতেছে মেন কথা। আপনি কতটা ভালো লিখতেছেন সেটা আসলে কবি সাহিত্যিক হওয়ার ঘটনা হয়ে থাকে না। একটা সময় তো ছিল যে আসলে আপনি আড্ডা দিলে একটা যদি গ্রুপের মেম্বার হন তাহলে কিছু এক্সচেঞ্জের ঘটনা ঘটে, কিন্তু এইটা আসলে যতটা না পজিটিভ ঘটনা, সেটা আসলে পরবর্তীতে এসে আরও অনেক বেশি নেগেটিভ ঘটনাই হয়ে উঠছে আর কি। মানে এখানে দেখা গেছে যে আপনাকে একটা পার্সোনাল যোগাযোগ রাখতে হবে, পার্সোনাল কিছু হচ্ছে লেনদেনের ব্যাপার থাকতে হবে, এস্থেটিক্যালি ওই সেম ক্লাসে বিলং করতে হবে, তা নাইলে আপনি আসলে যেন কবি সাহিত্যিকই হইতে পারবেন না আর কি। তো এইটা আহমেদ ছফা যেভাবে হচ্ছে পজিটিভলি পোর্ট্রেট করছেন যে আড্ডার বাইরে কোনো সাহিত্য হইতে পারে না, সেটা একটা সময়ের প্যাটার্নই ছিল, বরং একটা মানে অনেক সময় যাওয়ার পরে সেটা আরেকটা বাধা হিসাবে, সাহিত্য করার একটা অবস্টেকল হিসাবে আমার ধারণা অ্যাপিয়ার্ড হইছে আর কি। তো এখানে যেটা হইছে যে উনি হচ্ছে 1971 সনে বাংলাদেশের মানে ইয়েগুলিতে সাহিত্য সমাজের কি ভূমিকা ছিল, কে কি করতেছিল, সেগুলি নিয়ে উনি আসলে কিছু ইনফরমেশন এখানে রাখছেন আর কি। সেটা মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো কথা না, বরং মুক্তিযুদ্ধের সময় পার্সোনালি কি কি ঘটনা ঘটতেছিল সেটার একটা রিফ্লেকশন হচ্ছে এখানে আছে আর কি। এটার মধ্যে হচ্ছে উনি ওই সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলতেছিলেন, যে হইতেছে যে উনি তখন হচ্ছে পাকিস্তানের যে রাইটার্স ফোরামটা ছিল সেটার হচ্ছে পূর্ব পাকিস্তানের উনি সভাপতি ছিলেন। তো ওনার সম্পর্কে কোনো কিছু কি বলবো কোটেশনে বলা যে বেফাঁস মন্তব্য করছেন, যে উনি একই সাথে পজিশনও চাচ্ছেন, সরকারি পজিশনও চাচ্ছেন, আবার বিপ্লবীও হইতে চাচ্ছেন। যে দেখা গেছে যে উনি প্রতিবাদ মিছিল করতে ভয় পাচ্ছেন, আবার কারণ হইতেছে যে উনি আসলে প্লেনে করে পশ্চিম পাকিস্তানে একটা সভাতে যোগ দিতে যাবেন। তো প্রতিবাদ মিছিল করলে যদি ওই সভাতে যোগ দিতে না যাওয়া হয় তাহলে তো উনি বিপদে পড়ে যাবেন, এরকম। বা বদরুদ্দিন ওমর সম্পর্কে বলতেছেন যে উনি লেখক শিবির যখন আহমেদ ছফার এস্টাবলিশ করতে যান, তখন বদরুদ্দিন ওমর হচ্ছে এটার প্রচণ্ড বিরোধিতা করছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে এই লেখক শিবিরের সভাপতি হইলেন বদরুদ্দিন ওমর, এবং উনি মোটামুটি আজীবন সভাপতি টাইপের ছিলেন আর কি। এরকমের ঘটনা, তো এরকম পার্সোনাল ব্যাপারগুলি চলে আসছে আর কি। তো এইটার যে কোনো সোশ্যাল ইমপ্লিকেশন নাই তা না, উনি দেখাইতেছিলেন যে যে বাংলাদেশের যে সাহিত্য সমাজের লোকজন ছিল তখনকার, ওনারা হচ্ছে খুবই ন্যাক্কারজনক একটা ভূমিকা পালন করছেন। এই 2024-এও তো একটা কথা উঠতেছিল যে আসলে কারা মানে কবি সাহিত্যিকরা কোনো প্রতিবাদ করতে পারে নাই। তো এটা আসলে কবি সাহিত্যিক যদি 1971-এর কথা চিন্তা করেন, সেটা আসলে ফার মোর ওর্স্ট একটা ঘটনা ছিল, তখন তো কিছুই ছিল না আর কি। এখন যারা হইতেছে যে ওই সরকারি চাকরি করেন নাই, বা হইতেছে ওই সাহিত্য সমাজের মেম্বার ছিলেন না, ইন্ডিভিজুয়ালি আসলে লেখেন, সাহিত্য করেন, ওনারা ভোকাল হইতে পারছেন। কিন্তু 1971-এর দিকে যারা দৈনিক পাকিস্তানে চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, এদের সাথে যোগাযোগ ছিল, ওনারা কিন্তু এই প্রতিবাদটুকু করতে পারেন নাই। আহমেদ ছফা দেখাইছেন যে উনি করার চেষ্টা করছেন, কিন্তু ওনার বেশিরভাগ সঙ্গী সাথী এটার মধ্যে ছিলেন না আর কি। এবং না থাকার কারণ হইতেছে ওই সঙ্গবদ্ধতা, যেটা উনি পরবর্তীতে আসলে অলচক্র নামে একটা উপন্যাস লিখছেন। তো আহমেদ ছফার এটা খুব ইন্টারেস্টিং, উনি এক জায়গায় যে কথাটা বলতেছেন, যেটাকে আপহোল্ড করতেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে ওইটাকে উনি ভাষায় দিতেছেন। তো ওনার যেহেতু একটা কথার ফ্লো থাকে, ফ্লোর মধ্যে এটা মনে হয় যে না, এটা উনি তো আবার নতুন করেই যেন বলতেছেন। তো এটা ইন্টারেস্টিং একটা পার্ট ওনার। তো ওনার চিন্তা যে কোথাও
কি বলবো স্থির হয়ে দাঁড়াচ্ছে না তা না, উনি হতেছে একটা চিন্তার ডিসিশন দিচ্ছেন, তারপর আবার এটাকে ভাইঙা অন্য জায়গায় চলে যাচ্ছেন। উনি বলতেছেন আড্ডা দেওয়াটা জরুরি, আড্ডা না থাকলে তো সাহিত্যই হবে না। আবার বলতেছেন যে এই আড্ডার সাহিত্যের মধ্যে যারা ছিল তারা কেউ কোনো প্রতিবাদই করতে পারে নাই। তো এইটা আগেরটার অবস্টেকেল কিনা সেটার জায়গাতে কিন্তু উনি আর ক্রস চেক করেন নাই আর কি, এরকম আর একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে উনি কমিউনিস্টদের সম্পর্কেও একটা সত্যি কথা বইলা ফেলছেন আর কি। আমি যদি লাইনটা পড়ি, এটা 34 নম্বর পেজে আছে। সেটা হচ্ছে, কমিউনিস্টদের ব্যক্তিগত ত্যাগ তিতিক্ষা এত অধিক যে শ্রদ্ধা না করে পারা যায় না, কিন্তু তাদের যে মিথ্যা কিন্তু তারা যে মিথ্যার চর্চা করেন তার জন্য লজ্জিত এবং দুঃখিত হওয়ার প্রয়োজন তারা আদৌ অনুভব করেন না। তো বাংলাদেশে এটাকে শুধুমাত্র কি বলবো যে আমি এটা নিয়ে বহুত কথা বলছি যে কমিউনিস্টরা হচ্ছে যে আপনি দেখবেন যে যারা হচ্ছে মানে পার্সোনাল লাইফের সব, কিন্তু হচ্ছে যে ওনাদের ওই রাজনৈতিক জায়গাটা থেকে ওনারা কিন্তু খুব একটা সৎ না আর কি। তো এই সমস্যাগুলি আছে, এবং এইটা শুধুমাত্র একটা ক্লাসের সমস্যা না, এটা শুধুমাত্র কমিউনিস্টদের সমস্যা না, এটা হইতেছে যে কমিউনিস্ট ব্যাপারটা বাংলাদেশে যেভাবে তৈরি হয়েছে সেটার একটা ইন্ট্রিগাল একটা পার্ট হইতেছে এইটা, যে এই রকমের একটা ডিফারেন্সের জায়গায় থাকতে হবে। তো আহমেদ ছফার এই লেখাটার কথা যদি বলেন, এটা হইতেছে যে আসলে 1993 সনের লেখাটা, এটা হইতেছে ওনার একটা ব্যক্তিগত স্মৃতির কথা, এবং ওনার চারপাশের লোকজন কিভাবে মুক্তিযুদ্ধ দিয়ে এফেক্টেড হইতেছিলেন, মুক্তিযুদ্ধের সময় কিভাবে অ্যাক্ট করতেছিলেন, সেইটার কিছু কথাবার্তা আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সময়ে কিন্তু হচ্ছে আল মাহমুদও এইগুলি নিয়ে কথা বলছেন। ওনার ওই আত্মজীবনের কিছু জায়গাতে এই জিনিসগুলি কিন্তু আরও স্পষ্টভাবে আছে আর কি। তো এটা হচ্ছে এই লেখাটার ঘটনা আর। তো বইয়ের মূল লেখাটা হইতেছে যে 1977 সালে আহমেদ ছফার যে লেখাটা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, এই লেখাটা নিয়ে হচ্ছে মেইন কথা। মানে এইটা ও হইতেছে এই বইটার মেইন আর্গুমেন্টের জায়গাটা, এবং এইটা নিয়ে হইতেছে সলিমুল্লাহ খান যে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন সেটা নিয়ে হইতেছে এই বইটা আর কি। তো এই লেখাটা উনি 1977 সনে লিখছিলেন। তো এইখানে আসলে খুব মানে আমি কি বলবো যে এই বইটা আমি বলতে চাই যে এটা আসলে মুক্তিযুদ্ধের যে বাকশালী বয়ানটা আছে, যে ইন্ডিয়ান ন্যারেটিভটা আছে, সেটার ফান্ডামেন্টালি সেটার বাইরের কোনো ন্যারেটিভ এটা হয়ে উঠতে পারে নাই। আহমেদ ছফার এই লেখাটাতে যেটা হয়েছে যে উনি হয়তো কিছু টেন্ডেন্সি দেখাইছেন যে কোন কোন জায়গাগুলি আসলে মানে একটু ক্রিটিক্যাল হইতে পারছেন, কিন্তু ওনার যে আলাপের বেসটা সেটা সেম বেসের মধ্যেই আসলে অপারেট করছে আর কি। মানে এইখানে যদি দেখার মতো কিছু জিনিস থাকে, আমি দু একটা জিনিস হাইলাইট করতেছি। একটা ঘটনা হইতেছে যে উনি বলছিলেন 1966 আগে পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু হচ্ছে স্বায়ত্তশাসনের কথাটা তুলে নেয়। তখন কিন্তু ন্যাপ কমিউনিস্টরা একটু স্বায়ত্তশাসনের কথা তুলতেছিল। তো তুলতে তুলতে ওরা যখন আর জিনিসটা সাস্টেন করতে পারছিল না, একসময় ভুলে গেছে শ্রেণী সংগ্রামে, সেই হাবিজাবির মধ্যে চলে গেছে, তখন হচ্ছে শেখ মুজিবুর রহমান ওই যে 6 দফা দিয়ে হচ্ছে স্বায়ত্তশাসনের কথাটা তুললেন। এর আগে কিন্তু যখন 54 সময় যখন বা পরবর্তীতে সময়ে যখন সরোয়ার দিয়ে ক্ষমতার ভাগ পাইতেছিলেন, তখন কিন্তু উনি বলছিলেন যে বাঙালিরা তো 90% না 95% স্বায়ত্তশাসন পেয়ে গেছে, আর বাকি 5% যেটা আছে সেটা আমি দেখব। তো ওই জায়গাটা চেঞ্জ হয়েছে আসলে 1966 সালে গিয়ে আর কি। এর আগ পর্যন্ত কিন্তু জায়গাটা চেঞ্জ হয় নাই। তো এইটা একটা রিমার্কেবল জায়গা, এইটা বইলা রাখা যাইতে পারে আর কি। তো আরেকটা জিনিস যেটা হইতেছে যে উনি আসলে এখানে বলতে চাইতেছিলেন যে বাঙালি জাতিসত্তার জায়গাটা কিভাবে আসলে তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে উনি ফোকাসটা দিচ্ছিলেন, হ্যাঁ, যে বাংলা 98 নাম্বার পেজে উনি বলতেছিলেন কিন্তু বাংলাদেশের ব্যাপারটি ঘটেছে একেবারে হঠাৎ, মানে এখানে জাতিসত্তার কোনো আইডেন্টিফিকেশন হয় নাই, হ্যাঁ, বা বলছিলেন যে বাংলাদেশের বর্তমান যে কঠিন সংকটে নিপীড়িত তাও মূলত জাতিসত্তা চিনতে না পারারই সংকট। মানে এটা উনি বলতেছেন, কিন্তু উনি বইলা কিন্তু ওই যে আমি যেটা বলতেছিলাম, উনি একদম শেষে গিয়ে বলতেছিলেন যে বাংলাদেশের দুইটা সমস্যা, কিন্তু আমি ওই লাইনটাও কোট করি 138-39 নাম্বার পেজে। সেটা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন দুটি জিনিস, একটি জাতিগত আত্মপরিচয়, অন্যটি সামাজিক ও রাষ্ট্রীয় আদর্শ। প্রথমটির মীমাংসা হয়ে গেছে। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবাই বাঙালি। তো এইটা তো আসলে মানে কি বলবো যে এখন অ্যাকসেপ্ট করাটা তো অনেক কঠিন আর কি। উনি বলতেছিলেন যে বাংলাদেশের জাতিসত্তা ছিল না, জাতিসত্তা আসলে সংকট আছে,
এবং এটার উনি সমাধান দিয়ে দিয়েছেন, আমরা সবাই বাঙালি, এটা হইতেছে সমাধান। তো এইটাকে তো আসলে একসেপ্ট করাটা খুব কঠিন। আমি যেটা বলতেছিলাম যে ওনার এই জায়গাটাতে মুশকিলের ব্যাপারটা হচ্ছে উনি প্রচুর মানে মূল লেখা যদি বলি সেটা হচ্ছে যে আসলে প্রচুর মানে ভারত বন্দনার ব্যাপার আছে এবং হচ্ছে আওয়ামী কীর্তন গাইতেছেন উনি। এর বাইরে আসলে লেখাটাকে দেখা খুব কঠিন, মানে এর বাইরে তো আসলে উনি খুব বেশি যান নাই আর কি। উনি অবশ্যই, আমি পরে বলতেছি যে ওনার দু একটা স্পার্কের ব্যাপার আছে, হ্যাঁ, ওই স্পার্কগুলিকে হয়তো খেয়াল করা যাইতে পারে এবং স্পার্কগুলিকে সলিমুল্লাহ খান দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ওনার যে এই জায়গাগুলিকে উনি যেন অ্যাজ ইফ আহমেদ ছফা বলেনই নাই, ওইভাবে উনি মাফ করে দিয়েছেন বা উনি এড়ায় গেছেন আর কি। তো এটা কোনো ভালো কাজ হয় না। আওয়ামী লীগের মাফ করার ঘটনাগুলো আমি একটু বলি যে উনি কোন কোন জায়গায় মাফ করতেছেন। এটারও আসলে উনি অনেক সাটলভাবে মাফ করতেছেন। ওই যে সৈয়দ আবুল মকসুদের মতো এত ঘৃণা ওনার মধ্যে নাই। উনি হচ্ছে ঘৃণার বাইরে গিয়ে অপারেট করতে পারতেছেন বইলে আমার ধারণায় ওনার কথাগুলি শোনার মতো হয়েছে আর কি। হ্যাঁ, যেমন একটা হচ্ছে 128 নাম্বার পেজে উনি বলতেছিলেন, হ্যাঁ, যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে যে কি সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আপাতত দেশে কোনো অর্থনৈতিক পদ্ধতি চালু করতে অপরাগ হয়, তারা মনের আনন্দে লুটপাটের ব্যবসাটি চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের শত্রু সম্পত্তির অবশিষ্টাংশ মারোয়ারিদের কাছে বেচে 2 পয়সা কামাই করছেন। এই কর্মের সঙ্গে কর্মী এবং নেতা এত অধিক হারে জড়িত ছিল যে দলীয় কোনো শৃঙ্খলা প্রয়োগ করে তার পক্ষে রাশ টেনে ধরা অসম্ভব ছিল। বরং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই পঙ্কিল আবর্তে নিপতিত হয়ে তিনি নিজেও খেই হারিয়ে এই কর্মকাণ্ডের অংশীদার হয়ে উঠেছিলেন। শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলতেছেন যেন উনি হচ্ছে নাচার, উনি না পারতে এটা করছেন, উনি অর্থনৈতিক পলিসি হবে সেটা ডিসাইড করতে পারেন নাই বলে এটা করতেছেন। এটা ওনার ব্যর্থতা না, এটা হচ্ছে ওনার কি বলবো যে বড় মনের পরিচায়ক আর কি। এইরকমের ভাবে উনি একটা যেন এড়ায় গেছেন আর কি। যেমন আরেকটা জায়গায় বলি, মানে কি কি জায়গায় হয়েছে আর কি। ওই যে এখন তো ওই ভাসানী আহমেদ ছফাকে একই লাইনে দেখা হয়, তো এটার জায়গাটাতে দেখেন আর কি। হ্যাঁ, এইখানে ভাসানী সম্পর্কে বলছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রকাশিত হক কথা এবং অন্যান্য পত্রপত্রিকা জনগণের ভারত বিরোধিতা এবং সাম্প্রদায়িক মনোভাবেরই পরিশোষণ করেছে। মানে হক কথার হচ্ছে ভারত বিরোধিতা করছে এবং হচ্ছে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা জায়গায় তুলছে। এটা হচ্ছে ধরেন আব্দুল হামিদ খান ভাসানের সমস্যা ছিল আর কি, যেটার জন্য এখন আমরা প্রেস করি। তো আব্দুল হামিদ খানকে যদি ভাসানীকে যদি এই জন্য প্রেস করেন তাহলে তো এই আহমেদ ছফাকে আপনি এই জায়গাতে প্রেস করতে পারেন না, মানে দুইটা তো একটু কন্ট্রাডিক্টরি হয়ে ওঠে আর কি। হ্যাঁ, তারপরে হইতেছে যে আরও আসেন যে এইরকম একটা কথা আছে যে সদস্য সংখ্যায় এবং সাংগঠনিকভাবে বেশ খানিকটা শক্তিশালী হওয়া সত্ত্বেও এই দলটি শেখ মুজিবুর রহমানের রুদ্র রোষ সহ্য করতে ব্যর্থ হয়েছে। জাসদের কথা বলতেছেন। এই জন্য তাদের ভুল ত্রুটিকে কম দায়ী করা যায় না। সে যাই হোক, শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক সংগঠন বন্ধ করে দিলেন। মানে বাকশালের নামটা পর্যন্ত নিতে পারতেছেন না, জাসদের কথা পর্যন্ত উনি বলতে পারতেছেন না। এটা 1977 সনে, যখন আসলে মানে আওয়ামী লীগ বাকশাল তখনও ক্ষমতায় নাই। আমার ধারণা তখন তো উনি একটা ইন্টারনাল চাপে আসেন আর কি, যে বাকশাল না থাকলেও তখন হচ্ছে বাকশালী কবি সাহিত্যিকদের দিয়েই উনি পরিবেষ্টিত আসেন আর কি। তো যার ফলে এর বাইরে গিয়ে উনি সত্যি কথা বলার সাহসটা দেখাইতে পারেন নাই। এই রকমের হচ্ছে যে জায়গাগুলি আছে। হ্যাঁ, যে উনি হইতেছে যে জাসদের মানে রক্ষী বাহিনীর খুনগুলিকে উনি বানাই ফেলছেন হচ্ছে শেখ মুজিবের রুদ্র রোষ। হ্যাঁ, বা তাদের ভুল ত্রুটিও কিছু ছিল। তো মানে এইটা যদি আহমেদ ছফার ইমেজের সাথে মেলান, এটা তো আসলে যায় না, এই রকমের একটা ব্যাপার। তো আর ভারত বন্দনার কিছু জায়গা তো আছেই আর কি। হ্যাঁ, মানে এখানেও কিছু কোটেশন দিয়ে বলতে পারলে তো ভালো। আমার ধারণা যদি কেউ পড়েন জিনিসগুলি, আমি যে কথাগুলি বলতেছি সেটা কোথাও না কোথাও আছে কিনা সেটা হয়তো আসলে মানে আরও ফিল করতে পারবেন আর কি। হ্যাঁ, যে এই কথাগুলি উনি বলছেন কিনা। হ্যাঁ, যেমন 137 নম্বর একটা পেজে একটা লাইন আছে এরকম যে একদল ভারতের উপর নির্ভর করে ক্ষমতায় চড়তে চাচ্ছেন, আরেক দল ভারত বিরোধিতা করে ক্ষমতা হস্তগত করতে চাচ্ছেন।
অন্ধ ভারত বিদ্বেষকে কিছুতেই একটা সুস্থ রাজনীতি বলা চলে না, মানে ভারত বিরোধিতা আপনি করতে পারবেন না। ওনার কিন্তু এই ধরনের স্টেটমেন্ট আছে আর কি। তো যে কারণে আমি বলতেছি যে এটা আসলে বাকশালী ন্যারেটিভের একটা পার্ট হয়ে উঠছে আর কি ওনার লেখাটা। মানে এখানে যে উনি দু একটা সিগনিফিকেন্সের কথা বলেন নাই তা না, কিন্তু যে সিগনিফিকেন্সগুলির কথা বলছেন সেটাকে আলাদা করে মার করাটা খুবই কঠিন আর কি। যেমন যেই জায়গাটা নিয়ে আসলে পরবর্তীতে সলিমুল্লাহ খান আগাইছেন সেটা হচ্ছে এই দু একটা ইশারা আছে শেষের দিকে। একটা লাইন বলি, সেটা হচ্ছে, হয়তো বাংলাদেশকে শোষিত ভারতীয় জাতিসত্তা সমূহের শোষণের অবসান ঘটানোর একটা প্রক্রিয়া করতে হবে, নয়তো বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। এই যে লাইনটা দিছেন, এই লাইনটাকে হচ্ছে সলিমুল্লাহ খান পিক করছেন, এবং পিক করে উনি ওনার হচ্ছে যে আহমেদ ছফাকে আরো মহৎ বানানোর একটা চেষ্টা করছেন। তো সলিমুল্লাহ খানের লেখাগুলি নিয়ে বরং বলি এখন। তো সলিমুল্লাহ খানের হচ্ছে বইয়ে তিনটা লেখা আছে। একটা হচ্ছে 1993 সালে উনি হচ্ছে ইংরেজি একটা লেখা লিখছিলেন। এখানে আমি আসলে ওই যে মুক্তিযুদ্ধ নিয়ে ওনার আসলে তেমন কোনো নতুন কোনো কথা নাই যেটাকে আসলে আলাদা করে মার্ক করতে হবে বলে আমার কাছে মনে হয়েছে। বরং এখানে একটা ইন্টারেস্টিং একটা জায়গা আছে, একটা লাইন আছে, এটা উনি ভুলে লেখা ফেলছেন কিনা বা এটার কোনো আসলে এক্সপ্লেনেশন পরবর্তীতে উনি কোথাও দিবেন কিনা, এটা খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রিক্যাল পয়েন্ট হয়ে উঠতে পারে। সেটা হইতেছে এপ্রিল মাসে যখন হইতেছে যে ওই প্রবাসী সরকার গঠন হইল, হ্যাঁ, 14 এপ্রিলে, সেটার প্রেক্ষিতে উনি লিখছেন যে দিস গভর্নমেন্ট সুপারসিডেড জিয়াউর রহমানস প্রফেশনাল গভর্নমেন্ট। মানে জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষণা করছিলেন সেটা জানি, কিন্তু জিয়াউর রহমান কি কোনো প্রভিশনাল হচ্ছে গভর্নমেন্টেরও ঘোষণা দিছিলেন? মানে এইটা কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। তবে এইটা তো খুব সত্যি যে আসলে জিয়াউর রহমান খুব আলাদাভাবেই উই রিভোল্ট বলে উনি যুদ্ধটা শুরু করে দিয়েছিলেন, যেটার রিকগনিশন আসলে মুক্তিযুদ্ধের হিস্ট্রিতে নাই। সেটা যদি পরে সময় পাই আমি বলবো না, বা আলাদা করে কোথাও বলবো না। তো ওনার এই লেখাটার সিগনিফিকেন্স হইতেছে এই জিনিসটাই আর কি। আর হচ্ছে যে আরেকটা লেখা আছে যেটা হইতেছে যে উনি খুব আবেগী একটা লেখা, এটা 2001 সালে লিখছিলেন। সেটা হচ্ছে ওই আহমেদ ছফার অলাদ চক্র যে বইটা, সেটার একটা রিভিউ উনি করছিলেন আর কি। তো এই রিভিউটা তো আসলে আমার কাছে খুব, মানে কি বলবো যে খুবই ফ্ল্যাশি একটা জিনিস মনে হয়েছে, যে উনি যেন হইতেছে যে বইটা কত ভালো, কিভাবে হচ্ছে রাষ্ট্রের একটা বাসনাকে হইতেছে ইয়ে করে, মানে আপহোল্ড করে, সেই জায়গাটাকে উনি হচ্ছে ফুলায় ফাপায়া বলার চেষ্টা করতেছিলেন আর কি। মানে আওলাদ চক্র বইটা আমিও পড়ছি, অনেক আগে পড়ছি, এই কারণে আমার খুব ঠিকঠাক মতো মনে নাই, কিন্তু উনি এখানে একটা ঘটনার কথা বলছেন আর কি, যেটা খুব মানে কি বলবো যে খুবই হইতেছে যে রেপের পর মেয়েদেরকে যে এরকম বলা হয় যে সুইসাইড করার জন্য তার বাইরে থাকার কোনো অধিকার নাই, এরকমের একটা ঘটনা হইতেছে যে এক ছেলে তার বড় বোন হচ্ছে পাকিস্তানি মিলিটারিকে বিয়ে করে আর কি, এই কারণে সে হচ্ছে আত্মহত্যা করে ফেলে। মানে তার হচ্ছে যে এত ঘৃণা, এত লজ্জা, সে আর বাইচে থাকতে পারতেছে না। কিন্তু সে হচ্ছে ওইটা, মানে ওই তো সুপারফিশিয়াল একটা জায়গা থেকে, আইডিওলজির একটা এক্সট্রিম পয়েন্ট থেকে, ওই সতীত্বের একটা কঠিন জায়গা থেকে এটা দেখা, ন্যাশনালিটিকে উনি আসলে আহমেদ ছফাত ওই জায়গা থেকে নিয়ে গেছেন। তো এটা ওনার, আমি কি বলবো যে এটা ওনার একটা স্টাইল, এটাকে ওনার আসলে পলিটিক্যাল ডিসিশন হিসেবে রিড করাটাই হচ্ছে ঝামেলার। হ্যাঁ, যে উনি হচ্ছে যে আইডিওলজিতে থাকেন সেটার হচ্ছে চূড়ান্ত পর্যায়টাকে উনি হচ্ছে গ্লোরিফাই করার চেষ্টা করেন, কিন্তু আপনি এটাকে যদি আইডিওলজি হিসেবে অ্যাস্টাবলিশ করতে যান, এটা তো খুবই বিশ্রী একটা ব্যাপার। মানে এইটা তো আসলে সাহিত্য হিসেবে খুব বড় কোনো ঘটনা হইতে পারে না। আর শেষের দিকে যেটা করছেন উনি আসলে, আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে সফাকে তো আসলে খুব বেশি বড় উপন্যাসিক মনে করতেন না। তো আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে 2-3টা কথা বলছেন, সেটাকেও হচ্ছে উনি আরো সাপ্রেস করার চেষ্টা করছেন আর কি। আখতারুজ্জামান ইলিয়াস যেটা বলছেন যে এটা আসলে পুরোপুরি কোনো উপন্যাস হয়ে উঠতে পারে না। এখন আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস যদি আপনি দেখেন, এটা হচ্ছে খুবই কি বলবো সুগঠিত টাইপের একটা ঘটনা ঘটে। তো মানে কিন্তু যদি আবার আহমেদ ছফার ব্যাপারটা দেখেন, ওঙ্কারের ব্যাপারটা, ওঙ্কার নিয়েও কিছু রিভিউ আছে। হ্যাঁ, ওঙ্কারের প্রশংসা করলে উনি হচ্ছে টেকনিক্যাল সাইডটার প্রশংসা করছেন, কিন্তু ওই অলাদ চক্র যে টেকনিক্যালি খুব একটা ভালো উপন্যাস হয় না, সেটার কথাই মেবি আখতারুজ্জামান ইলিয়াস বলতে গেছেন। হ্যাঁ,
তো এটাকে আসলে মানে সলিমুল্লাহ খান খুবই পার্সোনালি নিছেন যে না এটা হইতেই পারে না, হইতে পারে না। কারণ হচ্ছে বাঙালির যে আবেগ সেটাকে হইতেছে যে একমাত্র মীর মোশাররফ হোসেন এবং কাজী নজরুল ইসলামের পরে হইতেছে যে আহমেদ ছফাই ধরতে পারছেন। তো এইগুলি তো আসলে বাণী, এই ডায়লগগুলি এগুলি তো দেয়াই যায়। মানে আহমেদ ছফার যদি কথা বলতে চান, ওনার সাহিত্য নিয়ে কথা বলতে গেলে তো আসলে আলাদা করে কথা বলতে হবে। কোনো এক সময় হয়তো ওনার উপন্যাসগুলি নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ। কিন্তু আহমেদ ছফার স্ট্রেংথটা তো ওই জায়গাটা না আর কি। যদি ওনার স্ট্রেংথটা দেখেন, ওনার স্ট্রেংথটা হইতেছে যে বাংলাদেশে যে রকমের হচ্ছে ভালো সাহিত্য বলে একটা কিছু চালু আছে, সেই জায়গাটাতে ওনার একটা ইন্টারভেনশন আছে। সেটা শুধুমাত্র ওনার নাই, আরও অনেকেরই আছে। আপনি যদি শাহেদ আলীর গদ্য পড়েন, গল্পগুলি পড়েন, আমার ধারণা আলাউদ্দিন আল আজাদের গল্প পড়েন, আল মাহমুদকে যদি আপনি গল্পকার হিসেবে স্বীকার করেন, তাইলে ওনাদের গল্পের মধ্যে একটা ফ্লো পাবেন। এবং আহমেদ ছফার মধ্যেও ওই ফ্লোর জায়গাটা আছে। উনি হচ্ছে ফ্লুইড, হ্যাঁ, মানে যেখানে হচ্ছে খুব ঘন সন্নিবেশিত একটা ব্যাপার হইতে হবে পাথরের মতো, সেই জায়গায় হচ্ছে নদীর মতো একটা ব্যাপার আছে গদ্যের মধ্যে। আহমেদ ছফার ওই জায়গাটা তো সুন্দর, হ্যাঁ। কিন্তু এইটা তো মানে কি বলবো, যে এই কারণে ওনাকে মহান বানায় দেয়া, মানে এবং উপন্যাসটাকে খুব মহৎ কইরা তোলা, এইটা ভক্তের কাজ। ভক্তরা এই কাজ করবেন। কিন্তু এটা তো আসলে আপনি লিটারারি ক্রিটিক্সের জায়গা থেকে বা পলিটিক্যাল থটের জায়গা থেকে কোনো সিগনিফিকেন্ট ঘটনা হয়ে উঠতে পারে না আর কি। তো যার ফলে ওনার ওই লেখাটাকেও আমি আসলে একটা আবেগী লেখা হিসেবে আমি রিড করছি এবং ওইভাবেই দেখছি। তো মানে যেই নামে হচ্ছে ওনার বইটার নাম দেয়া এবং যে লেখাটার নামে, সেটা হচ্ছে বেহাত বিপ্লব 1971। এটাই হইতেছে আসলে মানে মানে এই বইটারও মেইন আর্গুমেন্ট, এবং এটা নিয়ে কথা বলা। তো এই বেহাত বিপ্লব হইতেছে আসলে গ্রামসির যে প্যাসিভ রেভলিউশন, সেই রেভলিউশনের হচ্ছে বাংলা অনুবাদ আর কি। তো অনুবাদটা ভালো হয়েছে। মানে প্যাসিভ রেভলিউশন বলার চাইতে বেহাত বিপ্লব একটা টার্ম হিসেবে কয়েন করাটা বেটার। যে বেহাত বিপ্লবটা কীরকম, সেটা হচ্ছে তলে তলে চেঞ্জটা হয়ে যায় আর কি। যে যে জিনিসটা আসলে দেখা গেল মানে যারা বিপ্লবে ইনভলভ, তাদেরকে ইনভলভ না করে হচ্ছে এটা অন্য একটা গ্রুপ জিনিসটাকে ধীরে ধীরে জিনিসটাকে কবজা করে নিল, এরকমের ঘটনা ঘটলো। তো এখানে ওই আহমেদ ছফার ওই যে বাংলাদেশের রাজনৈতিক জটিলতা লেখাটারই উনি হচ্ছে একটা ইলাবোরেশন করছেন। তো আমি প্রথমে যেটা বলতেছিলাম, উনি আসলে এই লেখাটার এক ধরনের যে জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি অনেক জায়গাগুলি এড়ায় গেছেন, অনেক জায়গাগুলিকে মাফ করে দিয়েছেন, আর কিছু জায়গাতে হচ্ছে উনি আসলে পিক করছেন যে এই জায়গাগুলি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাগুলি নিয়ে হচ্ছে উনি কথা বলছেন আর কি, হ্যাঁ। তো এই কোন জায়গাগুলিকে উনি পিক করছেন আমি বলি, হ্যাঁ। উনি হইতেছে যে প্রথমে পিক করছেন হইতেছে যে সফার দুইটা উপপাদ্য আছে, হ্যাঁ। দুইটা উপপাদ্য কি, একটা হইতেছে যে বাঙালি তার জাতিসত্তাকে চিনতে পারে নাই, সেটা আমি বলছি, হ্যাঁ। আর সেকেন্ড হইতেছে যে ভারতে এটাকে আত্মসাৎ করে ফেলছে, কিন্তু ভারতের বিরুদ্ধে এরপরও আসলে এক ধরনের বাংলাদেশের একটা জায়গা চালু আছে। এইটা হচ্ছে আসলে ক্রিটিক্যাল পয়েন্টটা এরকম। সফার ডায়লগটা ছিল, লেখাটা ছিল, কথাটা ছিল এরকম যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম দ্বিজাতি তত্ত্বের ভ্রম সংশোধন মাত্র ছিল না, ছিল যুগপদ ভারতীয় অখণ্ড জাতিসত্তার ভ্রম সংশোধনও। এইটাকে উনি আর ইলাবোরেট করেন নাই, হ্যাঁ। কিন্তু এই যে একটা সম্ভাবনার জায়গাটা আহমদ ছফা দেখাইতে পারছিলেন, এটা তো আসলে ইন্টারেস্টিং জায়গায়। কিন্তু এটার ফার্দার এক্সপ্লেনেশনে যান নাই যে কেন, কিভাবে। আমার ধারণা উনি ওনার মধ্যে তো এক ধরনের ফিল করার একটা তাকত ছিল আর কি। উনি জায়গাটার ফিল করতে পারছেন, কিন্তু ওই জায়গাটাকে এক্সপ্লেনও করতে পারেন নাই। এবং সলিমুল্লাহ খানও যে জায়গাটাকে এক্সপ্লেন করতে পারছেন সেটা না, উনি হচ্ছে জায়গাটাকে লোকেট করতে পারছেন, কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন উনি দাঁড়া করার নাই যে কিভাবে ভারতীয় জাতিসত্তাগুলিরও এটা হচ্ছে যে একটা অখণ্ড জাতিসত্তারও এটা একটা ভ্রম, মানে এটা ভুল হিসাবে প্রমাণ করবে আর কি আল্লাহ বাংলা। তো যাই হোক, তো এইটা একটা ঘটনা। তো এখানে যে জিনিসটা আসলে মানে আমি যেই কারণে এটাকে বাকশালী বয়ান বলতেছি, এটা খুব ইন্টারেস্টিং। মানে উনি যে জায়গাটার নাম দিয়েছেন যে বেহাত বিপ্লব, তার মানে হইতেছে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছিল। তো বিপ্লবটা কবে, সেটা হচ্ছে 1971-এ। কিন্তু দেখেন ওনাদের সব কথার মধ্যে পাবেন যে হঠাৎ করে বাংলাদেশ হয়ে গেছে। তো বাংলাদেশে কোনো আসলে বিপ্লব করার লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কিন্তু বিপ্লব একটা হয়ে গেছে। ঠিক আছে, মানলাম বিপ্লব একটা হয়ে গেছে। তো বিপ্লবটা বেহাত হইল কখন,
সেটা নিয়ে হচ্ছে সলিমুল্লাহ খানের কথাটা পড়েন। এটাই হইতেছে কি পয়েন্ট আর কি। উনি বলতেছেন শেখ মুজিবুর রহমান নিহত হবার আগে থেকেই দেশের মুসলমানি সম্পন্ন হয়, সাম্প্রদায়িক শক্তি স্বরূপে নতুনভাবে জেগে ওঠে। শেখ সাহেবের পতনের পর তাদের উত্থান হয়, মুক্তিযুদ্ধ বেহাত হয়। মানে মুক্তিযুদ্ধ বেহাত হয়েছে কখন? যখন শেখ মুজিবুর রহমান মারা গেছে। তো এটা রেখে আপনারা বেহাত বিপ্লব বলবেন? মানে এটাকে কি আমাদের বলা উচিত? মানে বরং আমি রিড করি যে উনি আসলে মুক্তিযুদ্ধর জায়গাটাকে ওই বাকশালী ন্যারেটিভের বাইরে, প্রো ইন্ডিয়ান ন্যারেটিভের বাইরে গিয়ে রিড করতে পারেন নাই বইলেই হইতেছে যে এই বেহাতের কথাটা বলতেছেন। এবং বেহাতটা উনি আসলে আরও বলতেছেন যে সেটা হচ্ছে যে মানে আহমেদ সফার মধ্যেও আছে ওনাদের কথাটা, সেটা হইতেছে যে আসলে বিপ্লব মানে মুক্তিযুদ্ধ তো করছে জনতা, কিন্তু এটা হচ্ছে মিডল ক্লাস হচ্ছে আত্মসাৎ করে নিছে। তো এইটাও আসলে ওনাদের অন্য কথাগুলির সাথে সঙ্গতিপূর্ণ না আর কি। জনতা বলতে ওনারা ওই কিছু কমিউনিস্ট পার্টি দেখাচ্ছেন, ন্যাপটেপ দেখাইতেছেন, আর বলতেছেন যে আসলে পরবর্তীতে মিডল ক্লাস এটাকে দখল করে নিছে। মানে আওয়ামী লীগ মিডল ক্লাস হিসেবে মুক্তিযুদ্ধের জন্য রেডি ছিল না, মুক্তিযুদ্ধ করেও নাই। তাহলে করছেটাকে জনগণ বলে তো আসলে কোনো একটা ফোর্স এখানে কিভাবে ইনভলভ হইলো, বিপ্লবটা কেমনে হইলো সেটা নিয়ে কথা নাই, এক নাম্বার জিনিস। আর সেকেন্ড হচ্ছে বিপ্লবটা কিভাবে বেহাত হইলো সেটাকে ওনারা আওয়ামী লীগের কথা না বইলা, এই পলিটিক্যাল ব্যর্থতার কথা না বইলা একটা মিডল ক্লাসের উপর চাপাই দিতে চাইছেন, যেন অ্যাজ এ হোল মিডল ক্লাস হচ্ছে অ্যাজ এ হোল পলিটিক্যাল গ্রুপটাই হচ্ছে এর জন্য দায়ী আর কি। এখানে হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনের কোনো ভূমিকা নাই, বাকশালের নামটা পর্যন্ত নাই। তো এইটাকে মানে বিপ্লব বলে মানলে এবং বেহাত বিপ্লবের এক্সপ্লেনেশন হিসেবে নিলে আসলে বড় ধরনের ভুল হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে আর কি। তো এখানে ওই যে আরেকটা কথা বলি, টেক্সট তো কত যে ইন্টারেস্টিং, মানে কথা বলার মধ্যে তো আসলে ফাঁকফোকর দিয়ে আমরা অনেক কিছু বইলা ফেলে, অনেক কিছু নোটিস করা যায় না, কিন্তু যখন লেখা হয় তখন অনেক কিছু আসলে চলে আসে। যেমন ৭০ নম্বর পেজে উনি একটা ইন্টারেস্টিং কথা বলতেছিলেন, সলিমুল্লাহ খান। সেখানে উনি লাইনটা পড়ি, সেটা হচ্ছে আওয়ামী লীগের অভিভাবকত্ব অন্তত ১৯৭১ সালের পর গ্রহণ করে ভারত সরকার, পেছনে সমর্থন দেয় সোভিয়েত রাশিয়া। সেই সুবাদে মধ্যবিত্ত শ্রেণীর ন্যাশনাল আওয়ামী পার্টি ও কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়। আপনি যদি এই নেক্সাসটা দেখেন, এটাই হচ্ছে বাংলাদেশের ইভিল নেক্সাসটা, যে আওয়ামী লীগ এর পিছনে আছে হচ্ছে আপনার ইন্ডিয়া, এবং এর সাথে আছে হচ্ছে পুরান কমিউনিস্টরা। এরা মিলেই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধর, মানে বাজে কথা মুখ দিয়ে বলা উচিত না আর কি, আপনার হচ্ছে এই পিছন দিয়ে মারছে আর কি। হ্যাঁ, এইটা ওনারা মানে কি বলবো, এটার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন, কিন্তু এই জায়গাটাকে ওনারা খুব স্ট্রংলি লোকেট করতে পারছেন সেটা আমার কাছে মনে হয় নাই আর কি। তো এইটা হইতেছে যে সলিমুল্লাহ খানের মানে লেখা সম্পর্কে আমার কথা। তো আমি এখন হইতেছে আমার কথাগুলি বলি যে সলিমুল্লাহ খান এবং আহমেদ সফার কথাগুলি কোন কোন জায়গা দিয়ে আসলে আমার কাছে ভুল মনে হয়েছে। তো আহমেদ ছফা এবং হচ্ছে সলিমুল্লাহ খানের এই যে মুক্তিযুদ্ধ বিচার, এটা কেন প্রবলেমেটিক, মানে কোন কোন জায়গা থেকে এটা সমস্যাজনক, এখানে আমার অ্যাটলিস্ট ৩টা পয়েন্টের কথা মনে হয়েছে, বা ৩টা পয়েন্টের কথা বইলা রাখা যায়। ১ নাম্বার ঘটনা হইতেছে যে বইটাতে সার্টেন জিনিস একদম মিসিং। কোন জায়গাটা মিসিং? যেমন ধরেন হচ্ছে এটা যে একটা মুক্তিযুদ্ধের একটা মিলিটারি ওয়ার ছিল, সেটার ওনাদের কোনো মানে কথাবার্তাই নাই সেখানে। আপনি সেটা যেন কমপ্লিটলি ভারতীয় যুদ্ধটা করছে, ঠিক আছে, বা হচ্ছে জনগণ যুদ্ধটা করছে। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের হিস্ট্রি যদি দেখেন, এটা আমি বেশ কয়েকবারই বলছি যে সব আন্দোলন সংগ্রাম হইতেছে গিয়ে ইয়েতে বা ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সব বিপ্লব করে ফেলতেছে, ১১ দফা দিচ্ছে, নানান কিছু হইতেছে, ধর্মঘট হইতেছে। কিন্তু যখন পাকিস্তানি মিলিটারি আক্রমণ শুরু করলো, তখন রিভোল্টটা হইতেছে গিয়ে চিটাংয়ে। তো এটা কিভাবে সম্ভব? মানে হঠাৎ করে, যেমন আহমেদ সফার যেই ঝামেলাটা করছেন, উনি বলছেন যে মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়ে গেছে। তো এটা হঠাৎ করে শুরু হওয়া জিনিসেরও তো আসলে এর পিছনে কিছু ঘটনা থাকে। মানে এখানে শুধুমাত্র ছাত্ররা এখানে ইনভলভ ছিল, পলিটিশিয়ানরা এখানে ইনভলভ ছিল, বা হইতেছে কিছু শিল্পী সাহিত্যিকদের কিছু ঘটনা ছিল, সেটা তো না। মানে সেখানে
আগরতলা ষড়যন্ত্র মামলার যে প্রেক্ষাপটটা, সেখানে তো আসলে মিলিটারি লোকজনও তো খুব বিরক্ত ছিলেন, মানে বিরক্ত বলাটা ভুল হইতেছে, মানে ওনারাও তো আসলে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে যে আমরা আমাদের ন্যায্য পাওনাটা পাইতেছিলাম না, তা সেই আন্ডারস্ট্যান্ডিংটা তো মিলিটারির লোকজনের মধ্যেও ছিল, সরকারি কর্মকর্তাদের মধ্যেও ছিল। মানে এটা পুরা একটা মানে জায়গাটা আরো অনেক পার্টি এখানে ইনভলভ ছিল। তো প্রথম কথা যদি বলেন, এখানে ওনাদের এই চিন্তার মধ্যে, ওনাদের এই কথার মধ্যে, এটা যে একটা মিলিটারি ওয়ার, এবং এই মিলিটারি ওয়ারটা আসলে কিভাবে সংগঠিত হয়েছে, কিভাবে কিছুদিন চলছে, এবং তারপরে এটা কিভাবে মানে সারেন্ডারের ঘটনাগুলিও ঘটছে, এগুলো তো প্রবলেমেটিক, কিন্তু ওই কমপ্লিটলি ওই জায়গাগুলির ওনাদের কোনো আলাপ নাই। এটা হইতেছে এক নাম্বার কথা। সেকেন্ড, মানে মিসিং এর কথা যদি বলেন, আরো জিনিস আছে যে ওনারা মানে মিসিং এর মধ্যে যে ঝামেলাটা, সেটা হইতেছে ওনারা সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, এগুলিকে, এই যে আইডিয়ার জায়গাগুলিকে, এইগুলিকে খুব হাইলাইট করার চেষ্টা করছেন, যেন আমাদের মাথায় একটা চিন্তা আসে, সেই চিন্তার বেসিসে হইতেছে যে আমরা আমাদের কাজগুলি করি। মানে ওনারা হইতেছে যে আইডিয়াগুলিকে বাই ইটস ডেফিনেশন ওনারা হচ্ছে এটাকে ধরে নিছেন আর কি। তো এটা নিয়ে আমি পরে বলবো। মানে সেকেন্ড যেটা ঝামেলা, সেটা হইতেছে যে ধরেন আপনার ওনাদের এই যে অ্যানালাইসিসগুলি করতেছেন, মানে 1977 সালে, তারপরে হচ্ছে এই 2005-6-এর দিকে ওনারা কিন্তু বাকশাল শব্দটা একবারও উচ্চারণ করেন নাই, এবং এত মানে কি বলবো যে বাজেভাবে জায়গাগুলিকে এড়ায় গেছেন, এবং প্রত্যেকটা জায়গায় পুরা বইটার মধ্যে হচ্ছে বাকশাল বলে কোনো শব্দ নাই। মানে এটার তো আসলে অনেকগুলি উদাহরণ দেওয়া যাবে যে ওনারা কিভাবে এড়ায় গেছেন। যে সলিমুল্লাহ খানের ইয়ে থেকেই বলি, একটা লেখা থেকেই বলি, যে উনি বাকশালের জায়গাটাকে কিভাবে বলছেন, যে 1971 সালের 22শে ডিসেম্বর বাংলাদেশে নির্বাচিত সরকার ঢাকায় ফিরে আসার পর আওয়ামী লীগের গৃহবিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। 1975 সালের হত্যাকাণ্ড ও সামরিক শাসন সেই বিবাদেরই পরিবর্ধিত সংস্করণ বললে খুব অন্যায় বলা হয় না। মানে অ্যাজ ইফ এটা আওয়ামী লীগ, মানে সবকিছু আওয়ামী লীগই করতেছে, সবকিছু ইন্ডিয়াই করতেছে আর কি, এখানে বাংলাদেশের মধ্যে আর কোনো লোকজন নাই। মানে সফা তো আরো বাজেভাবে হচ্ছে এই জায়গাটাকে, হত্যার জায়গাটাকে এড়াইছেন আর কি, যে এই যে মানে আওয়ামী লীগের যে লোটতরাজ এবং তাদের যে অন্যায়গুলা, মানে আমি এই জন্যই বলতেছি এই বইটা হইতেছে যে আসলে বাকশালী ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের যে বাকশালী ন্যারেটিভ, সেটার বাইরে এটা যাইতে পারে নাই। তো এটার একটা লক্ষণ হইতেছে ওনারা বাকশাল শব্দটা উচ্চারণই করতে রাজি না আর কি। এটা আওয়ামী লীগারদের মধ্যেও দেখবেন, এটা মানে বাংলাদেশের সোকল্ড বামপন্থী তাদের মধ্যেও দেখবেন যে এইটা হচ্ছে, এই জিনিসটাও নাই। হ্যাঁ, মিলিটারির কোনো কন্ট্রিবিউশন নাই, বাকশাল শব্দটা নাই, এবং হইতেছে যে যেটাই ঘটতেছে, যাদেরকে ওনারা জনগণ বলতেছেন, মিডল ক্লাসের বাইরে আসলে কেউ এক্সিস্ট করে না। সবাই যেন সবকিছু ঘটনাগুলি মিডল ক্লাসের মধ্যে ঘুরতেছে। তো আমাদের ক্লাসিক স্ট্যাটাসের কারণে আমরা তো অন্য জায়গাগুলিকে দেখতে পাই না, কিন্তু ওই জায়গাগুলি যে আছে সেটার কোনো রিকগনিশন না থাকাটা তো কোনো ভালো জিনিস না। তো আমার যদি আর্গুমেন্টের কথা বলেন, ওনাদের মুক্তিযুদ্ধের যে বয়ান, সেখানে মেন সমস্যাটা হইতেছে ওনারা সার্টেন জিনিস একদম পুরোপুরি বাদ দিয়ে গেছেন, যে কারণে এটা খুবই ইনকমপ্লিট একটা জায়গা হয়েছে। মানে একদম পারফেক্টলি সবকিছুকে অ্যাকোমোডেট করবেন তা না, কিন্তু মেজর কিছু জায়গা ওনারা আসলে বাদ দিয়ে গেছেন। এইটা হচ্ছে এক নাম্বার সমস্যা। সেকেন্ড সমস্যার কথা যদি বলেন, ওনারা হচ্ছে সাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তাবাদ, যেটা আমি বলতে নিয়েছিলাম, সেই জায়গাটাতে হচ্ছে ওনারা অনেক বেশি ফোকাস দিচ্ছেন আর কি, যেন এগুলি হচ্ছে আসলে সমস্যা, যে বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদ কি হবে সেটা আমরা ঠিক করতে পারি নাই, আমরা এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের মধ্যে নিঃশ্বাস নিতেছি, এইসব জিনিস আর কি। তো ওনারা এই সাম্প্রদায়িকতা জিনিসটাকে বাই ইটস ডেফিনেশন হচ্ছে ওনারা নিছেন আর কি। কিন্তু সাম্প্রদায়িকতা বাংলাদেশে যে একটা হচ্ছে বাজে ধরনের হিন্দুইজমের এবং হচ্ছে পলিটিক্যাল এলিটিজমের একটা ঘটনা, সেই কনটেক্সটটাকে ওনারা বাতিল করে দিচ্ছেন আর কি, সেই কনটেক্সটের ভিতরে জানি নাই। মানে যে আইডিয়াগুলি নিয়ে ওনারা কথা বলছেন, ন্যাশনালিজম, সাম্প্রদায়িকতা, এইগুলি, এই আইডিয়ার জায়গাগুলিতে ওনারা ক্রিটিক্যাল হইতে পারেন নাই। তো আহমেদ ছফা ক্রিটিক্যাল হইতে পারবেন, সেই এক্সপেকটেশন করাটা ভুলই হবে, কারণ ওনার জেনারেশনের লোকজন ওই চিন্তার জায়গাগুলিতে তখনও রিচ করতে পারেন নাই।
তো ওনাকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে, কিন্তু সলিমুল্লাহ খানও আইডিয়াগুলি নিয়ে ক্রিটিক্যাল হবেন না, সেটা তো একটু মুশকিলের ব্যাপার আর কি। আমার ধারণা সাম্প্রদায়িকতা কি জিনিস সেটা নিয়ে যদি একটু ক্রিটিক্যাল হইতে পারতেন, তাইলে সলিমুল্লাহ খানের ব্যাখ্যাগুলি আরেকটু সামনের দিকে যাইতে পারতো আর কি। আর সবচেয়ে ঝামেলার যে জিনিসটা, 3 নম্বর যে পয়েন্টটা, ওনারা কোথাও বলেন নাই যে মুক্তিযুদ্ধ কেন বিপ্লব, মুক্তিযুদ্ধ কিভাবে বিপ্লব, যেন এটা এটা অনেক মানুষ মারা গেছে, সারা দেশের মানুষ ফাইট করছে, এই কারণে এটা বিপ্লব হয়ে গেছে। কিন্তু বিপ্লবের জায়গাটাকে ওনারা ডিফাইন করেন নাই, কোন কোন জায়গা দিয়ে এটা একটা বিপ্লব হয়ে গেছে, একটা রাষ্ট্র হয়েছে, কিন্তু মানে ওই ব্যাখ্যার জায়গাটাতে ওনারা আর রিচ করেন নাই আর কি। এবং এটা বেহাত কিভাবে হইল আর কি। তো যেভাবে বেহাত হইল বইলে ওনারা দাবি করছেন, সেই দাবিটা তো আসলে খুবই ঝামেলাজনক আর কি। যে শেখ মুজিব মারা গেল, 81 নম্বর পেজে যেটা আছে, যে শেখ মুজিব মারা গেল, তারপর হচ্ছে এই বিপ্লব বেহাত হয়ে গেল। তো এইটা তো আসলে মাইনা নেওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। ওনারা হচ্ছে ওই আওয়ামী লীগের নাম মুখে নিতে পারেন নাই, যে এবং হচ্ছে ইন্ডিয়াকে এত বড় কইরা দেখাইছেন যে যেন পুরো মুক্তিযুদ্ধ হইতেছে যে একটা কনস্পিরেসির ঘটনার মধ্যে দিয়েই ঘুরছে আর কি। কনস্পিরেসির জায়গাগুলি যে নাই তা তো না, পলিটিক্সে সবসময় কনস্পিরেসির জায়গা আছে, কিন্তু কনস্পিরেসির জায়গা থেকে ঘটনাগুলি ঘটে না। এই এই জায়গাটা ওনাদের এখানে মানে পুরো কথাবার্তার মধ্যে এত স্পষ্ট না। তো আমার যদি কথা বলেন, ওনাদের মেন সমস্যাটা হইতেছে যে মেজর কিছু জায়গা ওনারা বাদ দিয়ে গেছেন মুক্তিযুদ্ধকে ডিফাইন করতে গিয়ে। সেকেন্ড কথা হইতেছে যে ওনারা যে টার্মগুলি নিয়ে কথা বলছেন, যে আইডিয়াগুলি নিয়ে কথা বলছেন, সেগুলোর ব্যাপারে মোটেও ক্রিটিক্যাল হন নাই, বাই ডেফিনেশন এগুলিকে ধরে নিছেন। এবং থার্ড হচ্ছে যে ওনারা বিপ্লব এবং কিভাবে জিনিসটা মানে বেহাত হইল, সেই জায়গাটাতে আসলে কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস হাজির করেন নাই। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনাদের দুজনের যদি চিন্তা পদ্ধতির জায়গাগুলি নিয়ে বলি, যে বিশেষ করে হচ্ছে সফার যে চিন্তা পদ্ধতি আছে, এটা খুব ইন্টারেস্টিং। আমার ধারণা এটা এখন বাংলাদেশে অনেকেই ফলো করেন। এর একটা জিনিস হচ্ছে সফা হচ্ছে প্রথমে একটা ডিসিশন দিয়ে দেন, এবং ওই ডিসিশনটাকে উনি হচ্ছে ধৈরা তারপর আগাইতে থাকেন। তো এই ডিসিশনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়, কারণ ওনার কিছু অবজারভেশন আছে। হ্যাঁ, এই অবজারভেশনগুলি হচ্ছে টু সাম এক্সটেন্ট ট্রু মনে হয়, যে কিছুটা তো ট্রু, মানে অনেক কিছু আছে না যে আমরা আসলে এটা হাফ ট্রুথের ঘটনা না, কিন্তু হচ্ছে দেখতে গেলে বেশিরভাগ সময় এই ঘটনাগুলি দেখা যায়, কিন্তু এটা আসলে ফুল ট্রুথ না আর কি। তো এই রকমের একটা জিনিস আছে আর কি। তো সফার হচ্ছে এই ডিসিশনগুলি যেহেতু উনি খুব অবজারভেশনের জায়গা থেকে, প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে উনি আনেন, এই কারণে মনে হইতে পারে যে ওয়াও, খুবই সুন্দর জিনিস হয়েছে। কিন্তু আপনি যদি এটা নিয়ে খুব ডিপলি অ্যানালাইসিস করতে যান, তখন বুঝবেন যে এটা আসলে অনেক জায়গাগুলিকে এড়াইয়া যাওয়া হয়েছে, এবং হচ্ছে অনেক বেশি ইমোশনাল একটা ব্যাপার হয়ে ওঠে ধীরে ধীরে, মানে যতটা না লজিক্যাল একটা কনসিকুয়েন্সকে ফলো করে আর কি। তো এইটা সফার ব্যাপারে এটা আছে, কিন্তু ওনার যেহেতু একটা দরদ দিয়ে কথা বলেন, ওনার যেহেতু চিন্তাটাকে উনি ফিল করেন, ওই ফিলিংসটা রিডারও আসলে খুব ফিল করে। এটা সাহিত্য হিসেবে যতটা ভালো, চিন্তার জায়গা থেকে আসলে মানে ওনার ফ্লগুলি আপনি একটু খেয়াল করলেই চোখে পড়ে। তো ওই ফ্লগুলিকে এড়ায় যাওয়াটা কোনো ভালো জিনিস না আর কি। ওনার যেটা ভালো জিনিস সেটাকে আপহোল্ড করা উচিত, বরং ওনার যে জায়গাগুলিতে উনি মানে উতরাইতে পারেন নাই, সেই জায়গাগুলিকে নোটিস করে চিন্তার জায়গাগুলি দিয়ে আমাদেরকে সেগুলা খেয়াল করতে পারলে ভালো। কিন্তু হইতেছে সলিমুল্লাহ খান যে বিচার পদ্ধতি, এই বিচার পদ্ধতিতে এটা হয় না, এটা করেন না উনি। উনি যেটা করেন ওনার হইতেছে যে এই বইটাতে, এই লেখাগুলিতে, সেটা হচ্ছে ওনার সার্টেন আইডিয়া আছে, উনি দেখেন এই আইডিয়াগুলি এখানে ফিট ইন করে কিনা। তো উনি হচ্ছে সফার চিন্তাগুলিকে, ওনার যে আইডিয়াগুলি আছে সেটা যে পরবর্তী সময়ের যে আইডিয়াগুলি তৈরি হয়েছে সেটার সাথে উনি দেখান যে দেখেন সফার চিন্তা এখানেও মিলে। তো মানে উনি এত বড় মহান ছিলেন। তো এইটা যারা ভক্ত মুরিদরা ওনারা এই কাজ করবেন, মানে এটাতে দোষের কিছু নাই, কিন্তু আপনি যদি চিন্তার জায়গা থেকে দেখেন এটার কন্ট্রিবিউশন খুবই কম। মানে এখানে এই চিন্তাগুলি আসলে একটা ডেফিনেশনের সাথে মিলে বলে সেটা সত্যি কথা, এইভাবে দেখানোটা আসলে ওই চিন্তার জায়গাতে খুব বেশি কিছু কন্ট্রিবিউট করে না। এটা হইতেছে আমার কথা আর কি। তো আমি তো ওনাদের নিয়ে কথা বললাম, তো তাইলে আমার সাজেশনটা কি?
সেখানে একটা মানে কয়েকটা পয়েন্ট বলে রাখি, মানে এটা তো আর আসলে আমার কথা না, কিন্তু মানে আমি বইটা নিয়েই বলতে চাইছি, কিন্তু বইটা নিয়ে বলার সাথে কয়েকটা জিনিস আসলে খুব রিলিভেন্ট, এই জন্য আমার 3টা পয়েন্ট বলে রাখি যে আসলে আমি কি বলতে চাই মুক্তিযুদ্ধ নিয়ে বা ধরেন বাংলাদেশের সমাজ নিয়ে, এই বিপ্লব এর জায়গাগুলো নিয়ে। তো এখানে আমার কথা হইতেছে, প্রথম কথা হচ্ছে যে ওনারা আইডেন্টিফাই করছেন যে সাম্প্রদায়িকতা একটা বড় সমস্যা। এইটা আমার কাছে কখনোই বড় সমস্যা মনে হয় না, বরং বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আসলে জাত প্রথা। আপনি উঁচু জাত নিচু জাতের ব্যাপার আছে, এটা শুধুমাত্র হিন্দু সমাজের জাত প্রথা না, আপনার এটা মুসলমান সমাজেও এটা আছে। আপনি 80s দিকে দেখবেন যে মানে এরকম ছিল, যারা আমার বয়সে আছেন মনে করতে পারবেন যে হচ্ছে রিক্সার পাদানিতে হচ্ছে কাজের লোকদেরকে বসায় নিয়ে যাওয়া হইতো। কিছুদিন আগে দেখা গেল যে ওই গাড়ির পিছনে হচ্ছে সিটে না বসে তাকে মোড়া দিয়ে হচ্ছে পিছনে বসানো হয়েছে একটা কাজের মেয়েকে। তো এটা ক্লাসের কারণে ঘটে। আপনি হচ্ছে একটা সার্টেন ক্লাসের লোক, আপনি হইতেছে যে একটা উপরের ক্লাসের অফিসার, আপনার একটা ক্লাস থাকবে, আর হচ্ছে নিচু ক্লাসের যে অফিসার তার আরেকটা ক্লাস থাকবে। এই যে ক্লাসের ঘটনাটা, এটা খুবই স্ট্রংলি এমবেডেড বাংলাদেশের সমাজে। তো আপনাকে যদি বাংলাদেশের সমাজের নিয়ে কথা বলতে হয়, এখানে সমস্যাটাকে ওই জাতপ্রথার জায়গা থেকে দেখতে হবে যে এটা আগে কিভাবে ছিল এবং সেটা কিভাবে ইভলভ হয়ে এখনো এক্সিস্ট করতেছে। সেটা সাম্প্রদায়িকতার জায়গা থেকে দেখলে পুরো জায়গাটাকেই আসলে দেখা যাবে না আর কি। এটা হইতেছে আমার 1 নম্বর কথা। ওনারা এই জায়গাগুলিতে কেউ যদি দেখতে চান বাংলাদেশের সমাজের জায়গাগুলিকে, এই জায়গা থেকে যদি ফোকাস করেন, আমার ধারণা একটা ওয়াইডার ভিউ পাওয়া যাবে। সেকেন্ড কথা হইতেছে যে আসলে জাতি বাংলাদেশ বাংলাদেশের মানুষজন যে যুদ্ধ করছিল 1947-এর কথা বলেন, 1947-এও কিন্তু চেষ্টা হয়েছিল যে এই 2টা বঙ্গ যদি একসাথে থাকতে পারে, এই সেটাতে কিন্তু বাংলাদেশের মানুষজনের যে খুব যে অনাপত্তি ছিল তা না। এটা কিন্তু আসলে হিন্দু কংগ্রেস নেতারাই চান নাই। হ্যাঁ, আর মুসলিমের যারা মুসলিম লীগের ছিলেন ওনারাও কলকাতা ছাড়তে চান নাই। কিন্তু বাংলাদেশের মানুষের কথা যদি বলেন, বাংলাদেশের মানুষ চাইছে তাদের অধিকার, হ্যাঁ, যে জমিদারি প্রথা বাতিল হয়ে যাবে, কৃষকরা হচ্ছে নিজেদের মতো করে জমি চাষ করতে পারবে, এই জায়গাটা চাইছে। তো এই জায়গাটা যেহেতু মুসলিম লীগ এগ্রি করছে, ঠিক আছে, আমরা পাকিস্তানের সাথে থাকি। আবার যেটা বলা হয় যে বাঙালি জাতীয়তাবাদের কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় নাই আর কি, বরং বাংলাদেশের মানুষ হচ্ছে ভোট দিয়ে হচ্ছে আওয়ামী লীগকে শেখ মুজিবকে ইলেক্টেড করছিল। তো ঠিক আছে, ওরা দেশ চালাক, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওইটাতেই ছিল, মানে বাংলাদেশে স্বাধীন হয়ে যাইতে হবে, কিন্তু এইটার চাইতে ছিল যে বাংলাদেশ স্বায়ত্ত শাসন ছাড়া এটা এই স্টেট রান করতে পারে না। বাংলাদেশ সবসময় একদম 1947-এর পর থেকেই কনফেডারেশনাল স্টেটের মর্যাদা চাচ্ছিল যে নিজেদের মতো করে সবকিছু চলবে। কিন্তু পাকিস্তান যেহেতু হচ্ছে ইন্ডিয়ার এগেনস্ট একটা স্টেট হয়ে উঠতে চাইছে, তারা চাইছে যে একক একটা রাষ্ট্র করতে, এবং এই জায়গাটাতেই সমস্যা ছিল। তো আমরা যদি আমাদের লোকদেরকে নির্বাচিত না করতে পারি, আমাদের রিপ্রেজেন্টেটিভ যদি পাকিস্তানের ক্ষমতা না নিতে পারে, তাহলে পাকিস্তানে আমরা থাকবো কেন? ওই জায়গা থেকে মুক্তিযুদ্ধের জায়গাটা আসে, একটা হচ্ছে মানুষের হচ্ছে অধিকারের জায়গা থেকে আসছে। সেটা বাঙালি জাতীয়তাবাদের মধ্যে রিডিউস করা হলে সেটার ভুল করা হবে, এবং এই ভুলটাই আসলে কন্টিনিউ হয়ে আসতেছে আর কি। আরেকটা জিনিস হচ্ছে 1971-এর নিয়ে যদি মুক্তিযুদ্ধের জায়গাগুলিকে আপনারা দেখতে চান, তাহলে এর যে মাল্টি ডাইমেনশনালিটি আছে সেই জায়গাটাতে ফোকাস করতে পারলে ভালো। এখানে হইতেছে যে অনেকগুলি ফোর্স অ্যাক্টিভ ছিল, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কিভাবে এটাতে পার্টিসিপেট করছে সেটা খুব একটা মানে একক নেতার তো ঘটনা ছিল না, একক দলেরও ঘটনা ছিল না। এখানে আসলে মানুষের সর্বস্তরের মানুষেরই হচ্ছে ইনভলভমেন্টের জায়গা ছিল, এবং এটা যত দিন গেছে তত সেটা আরো মানে ইউনিটির জায়গাটা আরো স্ট্রং হয়ে উঠছে। তো 1971 কে শুধুমাত্র আইডিওলজির জায়গা থেকে, একটা পলিটিক্যাল ফোর্সের জায়গা থেকে, সাহিত্য করার জায়গা থেকে দেখলে আসলে ভুলভাবে দেখা হবে। আমার ধারণা এই ভুলের জায়গাটা এখনো খুব স্ট্রংলি চালু আছে আর কি। অ্যাটলিস্ট আমি বলবো যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চান, বাংলাদেশের সমাজ নিয়ে কথা বলতে চান, বা জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা নিয়ে ভাবতে চান, তাহলে এই 3টা পয়েন্ট কনসিডার করে রাখতে পারেন আর কি। তো বইটা নিয়ে এইটাই হচ্ছে আমার কথা।